কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যে 100 দিন, সেই 100 দিন এর একটি মূল্যায়ন প্লাস প্রেসিডেন্ট ট্রাম্প, নবনির্বাচিত যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটা আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই, ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যে 100 দিন, সেই 100 দিন এর একটি মূল্যায়ন প্লাস প্রেসিডেন্ট ট্রাম্প, নবনির্বাচিত যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি দায়িত্ব নেবেন 20 জানুয়ারি। তো 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ব্যাপারে কি কি জাতীয় প্রভাব পড়তে পারে, কারণ নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখছি, নানা ধরনের বক্তব্য আমরা শুনছি। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি যে শহরে থাকি গত 10 বছর, নিউ ইয়র্কের অনেকের সঙ্গে আমার কথা হয় না, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। আমি ভাবছি যে এখন থেকে নিয়মিতভাবে আমেরিকার বিভিন্ন স্টেক হোল্ডার যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি হিসেবে মার্কিন রাজনীতি এবং সমাজে, তাদেরকে আমাদের অতিথি হিসেবে মাঝে মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন নিউ ইয়র্কের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জনাব গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ স্টেট সিনেটর হিসেবে রিপাবলিকান দল থেকে নির্বাচন করেছিলেন 2022 সালে। তিনি প্রায় 37 বছর আমেরিকায় আছেন। তিনি বাংলাদেশ কংগ্রেশনাল ককাসের অন্যতম উদ্যোক্তা এবং তিনি বাংলাদেশ আমেরিকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। তো গিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। জি, আরেকটি পরিচয় গিয়াস ভাই দেওয়া হয়নি। গিয়াস ভাই বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি সমিতি নিযুক্ত দীর্ঘদিন ধরেই। তো গিয়াস ভাই, আপনি আমেরিকার পার্টটা নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। আপনি যেহেতু রিপাবলিকান দলের সাথে কাজ করেন দীর্ঘদিন থেকে এবং এবারও আপনি ট্রাম্পের পক্ষে প্রচারণায় ছিলেন, প্রচারণা চালিয়েছেন। মুসলিম ভোট ম্যাটার্স এই ক্যাম্পেইনের সাথে আপনি যুক্ত ছিলেন। তো এই বিষয়টি নিয়ে আমরা আসবো আপনার কাছে জানতে যে ট্রাম্পের প্রেসিডেন্সিতে কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে, যেমনটি আমরা নানা রকমের কথা শুনছি। তো আপনি কি মনে করেন এই যে বাংলাদেশের সরকারের অ্যাকচুয়ালি আজকে কাটায় 100 দিন পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের, তো এই সরকারের কার্যক্রমকে একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কনক সরোয়ার ভাই, আপনাকে ধন্যবাদ আজকে সংযুক্ত করবার জন্য আর আপনার যে ভূমিকার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি অভিনন্দন জানাই বাংলাদেশের যে ছাত্র জনতা, পেশাজীবী এবং অন্যান্য রাজনৈতিক দল সম্মিলিতভাবে এই স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার মূল যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার বিরোধী আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকারকে পতনে ভূমিকা রেখেছেন এবং যারা আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমরা ধন্যবাদ জানাই। আমাদের যে দল, আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি বিদেশে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছিলেন এবং দলটাকে সুসংগত রেখেছেন, ভাঙতে দেননি। তার যে বিদেশ থেকে যে তার যে আত্মত্যাগ এবং যে ভূমিকা, নেতৃত্ব, সেই কারণেও আমি আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকেও ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আপনি প্রশ্ন করেছেন যে 100 দিন, আপনারা জানেন যে আমরা যে ভূমিকা রেখেছিলাম প্রবাস থেকে, আপনারা জানেন শুধু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে না, আমরা সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 111 সরকার এবং বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রবাস থেকে, আমেরিকা থেকে আমাদের লাগাতার আন্দোলন আমরা করেছি। বিভিন্ন হোয়াইট হাউস থেকে ক্যাপিটাল হিল, জাতিসংঘ, সব জায়গায় আমাদের একটা ভূমিকা ছিল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সেই যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লব ঘটালেন, সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু আমরা এই প্রবাস থেকে দেখছি না। আপনারা জানেন, প্রথমত যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, 2, 3, 4, 5 জন বাদ দিলে বাকিরা কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলবার, এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, হামলা হয়নি। তারা একটি সেফ জোনে থেকে, কমফোর্ট জোন থেকে তারা বাংলাদেশে তাদের পেশা বা তাদের কর্মক্ষেত্র বা কর্ম পরিচালনা করেছেন
এবং সেই আমি মনে করবো ডক্টর ইউনূস সাহেব ছাড়া আর দুই চারজন ছাড়া তাদের যে ভূমিকা যেহেতু নেই, তারা সেই গণ বিপ্লবের যে স্পিরিটটা তাদের বহন করবে কিভাবে? এখন সেই কারণে কিন্তু এই সরকার আজকে প্রশ্নবিদ্ধ। আমরা প্রথমে বলতে চাই, দেখেন আমাদের জনাব সাখাওয়াত সাহেব তিনি যে প্রথমে বক্তব্য দিলেন, জনগণের ছাত্র জনতার বিরুদ্ধে তার বক্তব্য ছিল। আপনার যে উনি বলেছেন এই রাইফেলের গুলি বা এই যে গুলি অস্ত্র কোথেকে আসলো, এগুলি তো দেশের না। দ্যাট মিন উনি ইন্ডিকেট করেন নাই যেটা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের হাতে যে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র বা ভারতীয় কোনো গোয়েন্দা অস্ত্র আছে, সেটা বলেননি। দ্যাট মিন এই কোশ্চেনটা তিনি ওপেন রেখেছেন, অর্থাৎ এই কোশ্চেনটা তিনি জনগণের বিরুদ্ধে তিনি বলেছেন। তো এইভাবে এই সমস্ত লোক 1/11 সময় সুবিধাভোগী ছিলেন। তো তাদের দ্বারা তো আমরা আশা করতে পারি না যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা ব্যর্থ হচ্ছে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে রক্তক্ষরণের মাধ্যমে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো, সেটা আমাদের যে দেশবরেণ্য, আমি বলবো যে বিশ্ববরেণ্য যে ডক্টর ইউনূস সাহেব, তাকে আরো সচেতন হওয়া উচিত ছিল। এবং আমি জানি না তাদের আশা আকাঙ্ক্ষা কি, তাদের কি আবার সেই 1/11 মতো দীর্ঘমেয়াদী থাকবার আশা আকাঙ্ক্ষা আছে কিনা, সেটাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। কারণ আমরা প্রবাস থেকে এবং আমরা সবাই বলে আসছি যে একটি সংস্কার করে যথাসময়ে এবং একটি নির্বাচনী রোডম্যাপ কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। একদিকে তারা ব্যর্থ হচ্ছে। আপনারা দেখেন যে এতগুলি প্রাণ ঝরলো, যারা আহত হয়ে পড়ে আছে হসপিটালে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত সেবা পাচ্ছে না। তো আপনার যাদের রক্তক্ষরণের মাধ্যমে আজকের এই বিপ্লব, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তাদের তো আগে অগ্রাধিকার দিতে হবে। তারা হসপিটালে মানে ধুকে মরছে। আপনার তাদের পরিবারের মানে কি অবস্থা, সেই খোঁজ খবর কিন্তু আমাদের উপদেষ্টা নিচ্ছে না। এই উপদেষ্টা বয়স্ক, তারা এখন অসুখ বিসুখে জড়িত, তাদের সেই স্পৃহ নেই। সেই সমস্ত লোক দিয়ে আমি মনে করি না যে সংস্কার হবে। এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে আশা আকাঙ্ক্ষা, আপনারা জানেন প্রায় 2 কোটির মতো প্রবাসী বাংলাদেশের আছে। তারা বিভিন্ন সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের আত্মাহুতি দিয়েছে, বাংলাদেশের জনগণকে সাপোর্ট দিয়েছে। এদেশ থেকে আমরা যখন বাংলাদেশের প্রত্যেকটা এলাকার লোকজন, আমাদের এলাকার যারা আন্দোলন করেছে বিএনপি করে, তাদেরকে আমরা এই দেশ থেকে সমর্থন দিয়েছি। এবারও আপনার এই সময় আপনার যখন দ্বিতীয় বিপ্লব হয়, আমরা এই দেশ থেকে তাদেরকে সমর্থন দিয়েছি, টাকা দিয়েছি। আমাদের নামে লিস্ট করা হয়েছে যে কারা কারা আমরা মানে টাকা পাঠাচ্ছি। আমি কোড আনকোড বলতে পারি। আমাকে জ্যাকসন হাইটস থেকে এক আওয়ামী লীগের এক নেতা বললেন যে আপনি তো এই ফান্ড দিচ্ছেন ছাত্রদেরকে, আপনার নামে তো মামলা হচ্ছে। তো এই জন্য হুমকি ধুমকি অপেক্ষা করেও কিন্তু আমরা এই স্বৈরাচার হটানোর জন্য আমরা কিন্তু কাজ করেছি এবং করে যাচ্ছি। আজকে দেখেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যেতে পারে না, কারণ আমাদের তো প্রবাসীদের একটা অবদান আছে। কিন্তু সেই প্রবাস থেকে কিন্তু কোনো প্রতিনিধি নেওয়া হয় নাই, প্রবাসীদের কোনো মূল্যায়ন করা হয় নাই, কোনো ধন্যবাদ দেওয়া হয়নি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই সরকার ঠিক মতো পরিচালনা করতে পারছে না। এদের রোডম্যাপ দিতে হবে নির্বাচন, কারণ একটি গণতান্ত্রিক সরকারই পারে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা একটা গণতান্ত্রিক সরকার আপনার বাস্তবায়ন করতে পারে। তো আপনি ডক্টর ইউনূস যে এসেছিলেন আমেরিকায় জাতিসংঘের ইয়েতে যোগ দেওয়ার জন্য, আমরা জেনেছিলাম, আমি খবর পেয়েছিলাম যে আপনাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করার একটি চেষ্টা করেছিলেন। তো আপনাদের দাবি দেওয়া ছিল, আপনারা দেখা করতে পারেন নাই যতটুকু জানি শেষ পর্যন্ত। তো আপনাদের দাবি দেওয়া কি ছিল, আপনাদের মূল দাবিটা কি ছিল? এই সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, ওনারা যখন আসলেন, আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করবার জন্য ঘোষণা দিল, যেখানে ডক্টর ইউনূস সেখানে আওয়ামী লীগ প্রতিহত করবে। দেখেন, আমরা কিন্তু পাশাপাশি আমরা যারা যুক্তরাষ্ট্র বিএনপি, তারা আমরা আবার ঘোষণা দিলাম যে আমরা স্বাগত জানিয়ে যে যেখানেই ডক্টর ইউনূস সেখানে আমরা অবস্থান নিব, তাদেরকে আমরা স্বাগত জানাই, এই সরকারকে আমরা স্বাগত জানাই। তো সেই ক্ষেত্রে আমরা এই 4-5 দিন কিন্তু ব্যস্ত ছিলাম বিভিন্ন হোটেলের সামনে, এয়ারপোর্টে, জাতিসংঘের সামনে, যেখানে ডক্টর ইউনূস সাহেব এবং তার প্রতিনিধিরা ছিলেন, পাশাপাশি আওয়ামী লীগের লোকজন ছিল। তো সেই ক্ষেত্রে আমি আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান হিসেবে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম এম্বাসিকে এবং কনসুলেট অফিস এবং আপনার মিশনকে জানিয়েছিলাম যে আমরা $1 লক্ষ
এই আমরা এই যারা দ্বিতীয় বিপ্লবে আহত হয়েছে, শহীদ হয়েছে তাদের পরিবারকে এবং চিকিৎসার জন্য দান করব। এই 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 ঘোষণা দেওয়ার পরেও আমরা অফিসিয়ালি জানানোর পরেও কিন্তু আমাদের কোনো রেসপন্স পাইনি যে এই $1 লক্ষ যে নিবে সেই ব্যাপারে কোনো রকম উত্তর আমরা পাইনি। আমাদের আমাদের কিছু দাবি দেওয়া ছিল প্রবাসী থেকে, সেই দাবি দেওয়া নিয়ে আমরা ভাবছিলাম যে একটা জনসভা হবে বা আমাদের সাথে একটি কথা হবে, আমরা একটা লিস্ট দিব কি কি আমরা চাচ্ছি, সেটাও হয়নি। বরং আমি একটি দুঃখের সাথে বলতে চাই যে দেখেন, জাতিসংঘের যখন অধিবেশন হয় সেই অধিবেশনে আমরা গিয়েছিলাম ভিতরে, সেখানে আমাদের একজন মহিলা নেত্রী ফ্রান্স থেকে এসেছিলেন, নাম আপনার মমতাজ আলো। তিনি ফ্রান্স মহিলা দলের সভানেত্রী। তিনি আপনার ডক্টর ইউনূস সাহেবের যে প্রেস সচিব, নামটা কি সাম আলম মাহাকি, জানেন কি? শফিক সাহেব যখন প্রেস ব্রিফিং দিচ্ছিলেন, তারপরে ওই আপনার এই মমতাজ আলো তাকে সালাম দিয়ে বললেন যে আমি ফ্রান্স থেকে এসেছি, মহিলা দলের সভানেত্রী। তখন উনি যে পরিচয় হলেন আর কি, কিন্তু ওই শফিক সাহেব ওনাকে ইগনোর করে বললেন যে আমি তো বিএনপি করি না। এই কথা বলে উনি ওখান থেকে তার কাছ থেকে সরে গেলেন। তো অবভিয়াসলি মহিলাকে অবশ্যই তিনি অফেন্ডেড হলেন। মুখটা আমি দেখলাম দূর থেকে যে খুবই ইনসাল্ট ফিল করলেন। ধরেন ডক্টর ইউনূস সাহেবের সাথে যারা আছেন, বিশেষ করে যে টেকনিক্যাল হ্যান্ড, যে প্রেস সচিব, তার যে ভূমিকা আমরা দেখছি গত কয়েক মাসে, 3 মাসে, এটি অত্যন্ত দুঃখজনক এবং বিতর্কিত সিদ্ধান্তই বলবো, বিতর্কিত ভূমিকাই বলবো। কারণ উনি যেভাবে আপনার ধরেন প্রথম আলো বা ডেইলি স্টারের পক্ষে, অন্যান্য পত্রিকার বিপক্ষে দাঁড়িয়েছেন, তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট গুলো নিয়ে ইতিমধ্যে সমালোচনা হচ্ছে। এবং ধরেন যেই কথা বলার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা আইজিপির, সেই কথাও বেশ সেক্রেটারি বলছেন। তো মানে একটা হজবরল অবস্থা আর কি, তিনি গুরুত্বই বুঝেন নাই আর কি। যে না, কিন্তু এই শফিক সাহেবের অবদানটা কোথায়? সমস্যা কি জানেন? আজকে কিন্তু ছাত্র জনতাও কিন্তু একই প্রশ্ন করছে যে যারা নাকি এখানে আছে এই উপদেষ্টা পরিষদে, তাদের তো ভূমিকা এই 15 বছরে তো ছিল না। তাদের এই গণ আন্দোলনের, এই গণবিক্ষোভের বা গণবিপ্লবের স্পিরিট তো তাদের মধ্যে নেই। এই শফিক সাহেবের কথা বলি, তিনি তার কি ভূমিকা ছিল? তিনি জেলে গিয়েছেন, তার নামে কোনো মামলা ছিল? তার লেখনের কারণে কি তাকে সরকার বা তাকে কি থ্রেট দিয়েছে? এই ধরনের কোনো প্রমাণ আছে? অর্থাৎ তিনি সেফ জোনে থেকেছেন, সুবিধা নিয়েছেন। তো সেই লোক তো আপনার এই গণ আন্দোলন, এই দ্বিতীয় স্বাধীনতার যে স্পিরিট, সেটা তো তিনি বুঝবেন না। তো সেই কারণেই আমাদের কিন্তু ব্যর্থতা। এই সরকার ব্যর্থতা হলে, এই সরকার যদি ব্যর্থ হয়, দেখেন তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে গণবিপ্লবের মাধ্যমে যে সরকার, এটা ব্যর্থতায় পর্যবেসিত হতে দেওয়া যাবে না। এটা কিন্তু আমরা চাচ্ছি, আমরা চাই তারা সাকসেসফুল হোক, কারণ তারা সাকসেসফুল হওয়ার মাধ্যমেই কিন্তু এই জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে। কিন্তু তারা কিন্তু সেটা ফেল করেছেন। তারা নিজেরাই থাকার জন্য তাদের নিজস্ব লোক, মানে সে আন্দোলনে থাকুক বা না থাকুক, তার মানে ইয়েস স্যার বলবে, বা আমি জানি না কি উদ্দেশ্যে এই সমস্ত লোকদেরকে মানে প্রশাসনে নেওয়া হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নেওয়া হচ্ছে। এটা আমাদের কোনো বোধগম্য। আরেকটা বিষয় ক্যাশ ভাই, যে ধরেন যেভাবে আওয়ামী লীগকে তারা এখনো লালন পালন করছেন এবং তাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এবং দুর্নীতিবাজ আওয়ামী কর্মকর্তাদের তারা এখনো পোষণ করছেন, এই বিষয়টি এই গণবিপ্লবের কে ব্যাহত করার পথেই নিয়ে যাচ্ছে। তো ডক্টর ইউনূসের কাছে আপনাদের মূল দাবি কি ছিল? যদি দেখা হতো আপনারা কি বলতেন? যেমন আপনি আমাকে বলছিলেন যে, যেমন ধরেন আপনি রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে যুক্ত, এখান থেকে আপনি নির্বাচন করেছেন, কিন্তু আপনি যেহেতু মার্কিন নাগরিক, আপনি কিন্তু বাংলাদেশে চাইলে যে রাজনীতি করতে পারবেন না, নির্বাচন করতে পারবেন না, বা কোনো ওইরকম দায়িত্ব নিতে পারবেন না। তো এই জায়গাটায় আপনাদের প্রতি একটা প্রস্তাব, আপনি আমার সঙ্গে বলছিলেন যে আমি এরকম কিছু প্রস্তাব নিয়ে কথা বলবো। তো ডক্টর ইউনূসের সাথে আপনাদের মানে মূল জায়গাগুলো কি ছিল আলোচনা? আমাদের প্রবাসীদের নিয়ে কিন্তু কতগুলি মিটিং হয়েছিল। মানে ডক্টর ইউনূস সাহেব আসার আগে এই প্রবাসী নাগরিকদের কতগুলি মিটিং হয়েছে, বাংলাদেশ সোসাইটি, তারপর নাগরিক কমিটি, বিভিন্নভাবে আমাদের বিএনপি, সব মিলে আমাদের অনেক আলোচনা হয়েছে যে আমাদের কি কি সমস্যা এবং আমরা কি দাবি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমত দাবি ছিল যে আপনার 10% প্রবাসীদের থেকে বাংলাদেশের যে উন্নয়নে, সংস্কারে আমাদের প্রশাসনে ভূমিকা রাখতে হবে। কারণ আমাদের চোখ দিয়ে বাংলাদেশে যাওয়ার পরে যে অনিয়ম আমাদের চোখে ধরা পড়বে, সেটা বাংলাদেশের মানুষ
যারা দীর্ঘদিন যাবত আছে তাদের চোখে সেটা ধরা পড়বে না। তো সেক্ষেত্রে এবং বিদেশে যারা আমরা দীর্ঘদিন আছি, এই দেশে যারা আমরা মানে আমাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য 10% একটা আমাদের প্রবাসীদের মানে বাংলাদেশের প্রশাসনে এবং সংসদে জায়গা করে দেওয়া। তো সেটা করতে হলে আমাদের যেটা আপনি বললেন যে ডুয়েল সিটিজেন যাদের আছে তাদের আপনার বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে, যেহেতু সংবিধান পরিবর্তনের আলোচনা হচ্ছে, সংবিধান পরিবর্তন করে ডুয়েল সিটিজেন যারা আছে তাদের নির্বাচন করবার এবং প্রশাসনে বিভিন্ন পদে কাজ করবার সুযোগ করে দেওয়া, যেমন অন্যান্য দেশে আছে, পৃথিবীর অনেক দেশে আছে। আমেরিকার দেখেন আমি বাংলাদেশের নাগরিক, আবার আমেরিকার সাথে নাগরিক আছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইলেকশন করেছি, কিন্তু বাধা নেই। শুধু প্রেসিডেন্ট নির্বাচনটা হবে, প্রেসিডেন্ট হইতে হলে তাকে এই দেশের জন্ম হতে হবে, সেই ব্যাপারটা আলাদা। আর অন্যান্য কংগ্রেসম্যান বলেন, সিনেটর বলেন, কোনো বাধা নেই। এবং ইসরায়েল সহ ইউরোপের অনেক দেশে আছে তারা ডুয়েল সিটিজেন অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে বাংলাদেশের এই সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার করতে হলে অবশ্যই বিদেশে যে প্রবাসী আছে, সেই যারা অভিজ্ঞ, তাদের সেই এক্সপিরিয়েন্সকে বাংলাদেশে নিতে হবে এবং বাংলাদেশে নিয়ে বাংলাদেশ উন্নয়ন করতে হবে। সেটা তাছাড়া দেখেন সংসদে কারা যায়, বর্তমান সংসদে সব মানে অশিক্ষিত, মানে চোরাচালানি ব্যবসায়ী, যাদের কোনো বিল সম্বন্ধে আইডিয়া নাই, সংস্কার সম্বন্ধে আইডিয়া নাই, তারা কিভাবে টাকা লুটে পুটে খাবে আর জি হুজুর বলবে, এই ধরনের লোক কিন্তু আপনার সংসদে আছে। সবাই না, মানে অধিকাংশই জোড়া কারবারি, এমনকি আপনার ধরেন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের সংসদ সদস্য হয়, জোড়া কারবারি, চোর বাটপার সব যে ঢোকে এবং লুটপাট করে বের হয়ে যায়। সেই জায়গাটায় ধরেন প্রবাসীদের যে অবস্থান, মানে প্রবাসীদের যে অবদান আর কি, বিশেষ করে ধরেন রেমিটেন্স ছাড়া তো আমরা তো দেখলাম যে রেমিটেন্স বন্ধের আহ্বান যখন আমরা জানালাম, আপনারা জানালেন, তখন থেকে কিন্তু ধরেন হাসিনা সরকার কিন্তু অনেকটা কলাপস করলো আসলে, টাকা পয়সার মানে যে প্রবাহটা এটি বন্ধ হয়ে যাওয়া। এবং আমি আপনার সঙ্গে একটা বিষয় দর্শকদেরকে শেয়ার করতে চাই যে আজকের পত্রিকার সংবাদ যে রেমিটেন্স আহরণে প্রথম স্থানে উঠে এলো যুক্তরাষ্ট্র, এটি মানব জমিনের সংবাদ, 15ই নভেম্বরের সংবাদ। এবং সেখানে দেখা যাচ্ছে তারা বলছেন যে জুলাই অক্টোবরের সময়ে 141 কোটি 83 লাখ অর্থাৎ $1.42 বিলিয়ন এসেছে বাংলাদেশের রেমিটেন্সের এবং আমেরিকা থেকে, এবং যেটি মোট রেমিটেন্সের 16%। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু দেখেন যে সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে এসছে 136 কোটি 58 লাখ, সৌদি আরব থেকে এসেছে 117 কোটি 61 লাখ, তো যুক্তরাজ্য থেকে এসছে। এর মধ্যে ধরেন প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, এখান থেকে সর্বোচ্চ, তারপরে বোধহয় আরব আমিরাত, তারপরে সৌদি আরব, যুক্তরাজ্য। তো এখন ধরেন প্রবাসীদের যে ভূমিকা, আমি শুধু এখানে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসীদের কথাই বলছি না, পুরো পৃথিবী জুড়ে যে প্রবাসীদের যে ভূমিকা এবং তাদের যেই দৃষ্টিভঙ্গিগত যে পরিবর্তন দীর্ঘদিন প্রবাসী থেকে, এই পরিবর্তনটাও কিন্তু বাংলাদেশের কাজে লাগানো যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা কিন্তু এই জাতীয় কোনো ভূমিকাও কিন্তু দেখছি না। তো প্রবাসী তো লাউঞ্জ হয়েছে এয়ারপোর্টে, কফি টফি খাওয়া যাবে নাকি কম দামে, কি কেমন অনুভূতি কি আপনার? না, আপনি সত্যি বলেছেন। দেখেন যখন এই বিপ্লব শুরু হলো তখন আমরা কিন্তু প্রবাস থেকে আমরাই দাবি করেছি, এটা বাংলাদেশ সরকার কিন্তু বলে নাই বা বাংলাদেশ ছাত্ররা বলেনি, আমরাই বলেছি যে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। আমাদের পরিবারকে বলেছি যে তারা যেন অন্ততপক্ষে কিছুদিন ধৈর্য ধরে। তো সেক্ষেত্রে তারা কিন্তু বাংলাদেশের মানুষও ধৈর্য ধরেছে এবং ওই সময় আন্দোলনের সময় কিন্তু টাকা পয়সা তেমন একটা যায়নি। তারপর দেখেছেন যে তারপরে প্রচুর অর্থ বাংলাদেশে গিয়েছে। এবং আমি একটা জিনিস বলি যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক সরকার থাকে, যদি আপনার সুন্দর রাজনৈতিক পরিবেশ থাকে, তাহলে কিন্তু প্রবাসীরা বাংলাদেশে অনেক টাকা পাঠাবে এবং তারা ব্যবসা বাণিজ্য করবে, বাংলাদেশের উন্নয়নে তারা শরিক হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের জন্য কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন, গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা এই বর্তমান এই উপদেষ্টা পরিষদকে বলবো যে এইভাবে ধরে না রেখে অনির্বাচিত সরকার মানে কখনোই বাংলাদেশের শান্তি বা সমৃদ্ধি বা আপনার স্টেবল কোনো কিছু আনতে পারবে না। আমরা অবশ্যই আমি আপনার সঙ্গে একবার, অনির্বাচিত সরকার দিয়ে আসলে কখনোই হয় না। তবে ধরেন আবার এখানে আবার কিছু লজিক্যাল ব্যাপার আছে। ধরেন নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকারের পক্ষে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। তো অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের
পক্ষে সুযোগ আছে, তারা যে বিষয়গুলোকে জনবান্ধব বা দেশের জন্য উপকারী মনে করে সেই জাতীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা, যেমন ডুয়েল সিটিজেনদের রাজনৈতিক বাংলাদেশের রাজনীতি করার যে বিধান সেটি পরিবর্তন করে দেয়া, বা ধরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেমন আমি আরেকটা প্রোগ্রাম করবো, আমি বেশ কয়েকজন ইনভেস্টর এর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ভাই বাংলাদেশের যে পরিমাণ আমলাতান্ত্রিক জটিলতা, যে পরিমাণ সুপারিশ আর যে পরিমাণ তদবির, তো আমি ইনভেস্ট করতে গেছি ভাই, আমি তো চুরি করতে যাইনি। তো আমার এই মানে অনেকে ফিরে আসেন, তো এই জায়গাগুলো তারই সহজ করা, কিন্তু আমরা কার্যত এয়ারপোর্ট কেন্দ্রিক প্রবাসী লাউঞ্জ বা কফি 15 টাকায় কফি খাওয়ার ব্যবস্থা ছাড়া তেমন কোনো আন্তরিক পদক্ষেপ আমরা দেখছি না। এবং আপনি যেমনটি বলছিলেন, আন্দোলনে যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যাপারেও অনীহা, এবং আপনারা যে $1 লক্ষ প্রায় 1.5 কোটি টাকার যে ফান্ড আপনারা দিতে চেয়েছিলেন, তাতেও তো অন্তত 10টা ছেলের উপকার হতো। 10টা ছেলের চিকিৎসার বিদেশে পাঠিয়ে অন্তত চিকিৎসা করে আনা যায় তো সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে, সেটিও তারা করছে না। এটা অদ্ভুত অবস্থা। তো জি, আপনি বলেন। সত্যি বলেছেন যে এই সরকারের যেমন অনেক সিদ্ধান্ত তারা নিতে পারে, যেমন একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই, সেটা যে ফ্যাসিস্ট সরকারের যে সংগঠন ছাত্র লীগকে তারা ব্যান করেছে, এটা আমরা সাধুবাদ জানাই। আমরা আরো সাধুবাদ জানাবো যে যারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা, কারণ অনেক ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা কিন্তু এখনো প্রশাসনের ভিতরে আছে, বাইরেও আছে, বিদেশে আছে, বিদেশি থেকে তাদেরকে ধরে আনতে হবে, কারণ অনেকে আমেরিকাতে আছে, অনেকে বিদেশে, ইউরোপে, ইন্ডিয়াতে। তো তাদের নামে যে মামলা হয়েছে সেই শুধু শেখ হাসিনাই নয়, তাদের সহযোগীরা যদি যাতে শাস্তি পায় সেই ব্যাপারটা দ্রুত ব্যবস্থা এই সরকার নিতে পারে। আর একটা জিনিস হলো যে এই প্রবাসে দেখেন, যেটা আপনি বলেছেন যে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক জটিলতা, আমি এদেশে আপনি পরিচয় করে দিয়েছেন আমাকে এক ব্যবসায়ী, যাই ছোটখাটো ব্যবসা করি, এই ধরেন বছরে আমাদের টার্নআউট ধরেন ওভার 100 মিলিয়ন আমাদের গ্রোস টার্নআউট হয়। তো এই এত বড় একটা মানে ছোটখাটো ব্যবসা আমরা করি, এই দেশে কোন রকম অডিট হয়, কোন রকম 1 পয়সা আমাদের ঘুষ দিতে হয় না, বা কোন ধরনের জটিলতা নেই, ফ্রি কান্ট্রি, ফ্রি ইকোনমি। তো সেক্ষেত্রে এই আমার মতো একজন মানুষ যারা বাংলাদেশ থেকে এসে এখন মোটামুটি একটা মেইন স্ট্রিমে ব্যবসা করছি, তাতে কোন রকম জটিলতা ছাড়া, এই যে মানে ল্যান্ড অফ অপরচুনিটি এদেশে আছে, তাহলে এই দেশ যে উন্নত হয়েছে, আমরা কিন্তু বাংলাদেশে এই পয়েন্টগুলি নিতে পারবো যে কেন, কোথায় আমাদের ঘাপলা আছে, এই দেশের আমরা কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছি, কিভাবে এই দেশটা সুপার পাওয়ার হচ্ছে, কেন এই দেশ এত উন্নত। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশ সরকারের যদি আমাদের সহযোগিতা চায়, আমরা কিন্তু দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে দাবি দেওয়াগুলি, আমাদের কথা কিন্তু শুনছে না, আমাদেরকে যেটা আপনি বললেন যে আমরা অ্যাপ্লিকেশন করেও আমাদের সাথে সাক্ষাৎ করেনি, আমাদের দাবি দেওয়াগুলি কি সেটা অন্তত পক্ষে নেওয়া উচিত ছিল। আমরা ভাবছিলাম একটা মানপত্র দিব, একটা অনুষ্ঠান হবে, আমরা ডক্টর ইউনূস সাহেবকে সম্বোধনা দিব, সেটাও হয়নি। সবকিছু মিলে আমরা মানে প্রবাসীরা, আমি প্রবাসীদের কথা বলবো, বাংলাদেশে তো অবশ্যই ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররাও খুশি না, ছাত্র জনতারাও খুশি না, সেক্ষেত্রে আমরাও প্রবাসীরা কিন্তু এই সরকারের যেভাবে কাজ শুরু করেছে আমরা কিন্তু সন্তুষ্ট নই। আর গেস ভাই, ধরেন আমি তো 10 বছর হয়ে গেল আমার নিউ ইয়র্কে, আমেরিকায় প্রবাসী জীবন বা ধরেন নির্বাসিত জীবন। তো এই 10 বছরে তো আমি তো আপনাদের অনেককে আমি দেখেছি আপনার সামনের সারি থেকে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে আপনি সহ আমি আরো কমপক্ষে 10 থেকে 12 জনের নাম বলতে পারবো, যারা সামনের সারিতে থেকে মোকাবেলা করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করেছেন। এবং ধরেন বাংলাদেশকে নিয়ে আপনাদের যে পজিটিভ যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর কোনো উদ্যোগ বা চেষ্টা আমি এখন পর্যন্ত দেখি নাই। তো আমি একটা অন্য প্রসঙ্গে যাই, যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছেন, আপনি রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত, তো বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে বাংলাদেশে মেসাকার হয়ে যাবে, অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়বে। অলরেডি টুইটার কেন্দ্রিক ব্যাপক প্রচারণা চলছে, প্রেসিডেন্ট ট্রাম্প এসে বাংলাদেশের স্যাংশন দিয়ে দিবে, মানে একটা অদ্ভুত একটা সিচুয়েশন। ডক্টর ইউনূস তো ডেমোক্রেটদের সমর্থনে ছিলেন, এখন এসে আর এই সব সমর্থন থাকবে না, নানা ধরনের একটা ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এবং লক্ষ্য একটা যে হাসিনা যে কোনো সময় আবার দেশে আসবে। তো একজন রাজনীতিবিদ হিসেবে এবং রিপাবলিকান দলের সঙ্গে আমেরিকান যে রাজনীতির
তার যে অভিজ্ঞতা, সেই আলোকে আপনি কি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনে কি আশঙ্কা আপনি করেন, বা আদৌ কি মনে করেন আপনি? প্রথমত আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে আবার দেশে আসতে পারে, শেখ হাসিনাকে দেশে আমরা তো চাই, কারণ দেশে আসলে তার তো ফাঁসি হবে। তো তাকে তো আমরা চাচ্ছি না যে সে বিদেশে থাকুক, ভারতে পালিয়ে থাকুক। শেখ হাসিনা গন, শেখ হাসিনাকে আমরা চিন্তা করি না। এখন কোশ্চেনটা হলো যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যেটা টুইট করেছিলেন সেটা নির্বাচনের আগে সেখানে আপনারা জানেন যে কমলা হ্যারিস একজন ভারতীয় ডিসেন্ট, সে ভারতীয় বংশোদ্ভূত একজন নারী। সেক্ষেত্রে তার অনেক ইন্ডিয়ান ভোটগুলি তার পক্ষে যাতে না যায়, সেই কারণে কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার এই টুইটটা করেছে। এটা ভোটের রাজনীতি। যেমন আপনারা জানেন যে মুসলিম ভোট ম্যাটার্স, আগে কোন প্রেসিডেন্ট মুসলমানদের কাছে এবার যে ডোনাল্ড ট্রাম্প এসেছেন আগে আসেনি। আপনারা জানেন যে সে মিশিগানে গিয়ে বলেছেন যে মুসলমানরা মানে খুব ভালো, তারা খুব ভালো মানুষ, মুসলমানদের পক্ষে অনেক কথা বলেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে এগুলি রাজনীতির একটা মানে খেলা, এবং নির্বাচন আগে অনেক বলে থাকেন। বাংলাদেশের ব্যাপারে যেটা আমেরিকার যে একটা পলিসি আছে, আমরা জানি ফরেন পলিসি, এতদিন যাবৎ আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। সে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার ফলে চীন কিন্তু ওই অঞ্চলে অনেক প্রভাব বিস্তার করেছে, এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো এই ভারতের চোখ দিয়ে বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা দেখবার ফলে আমেরিকা কিন্তু ওই অঞ্চল থেকে অনেক দূরে। তো সেক্ষেত্রে আমেরিকার যে পলিসি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় বলে যে আমেরিকা ফার্স্ট। তিনি মোদির পক্ষে না, তিনি বাংলাদেশের পক্ষেও না, তিনি হলো আমেরিকার পক্ষে। তো আমেরিকার স্বার্থ যেখানে, সেখানে তিনি থাকবেন। সেই ক্ষেত্রে আমেরিকার স্বার্থ হলো ওই অঞ্চলে আপনার ভারত যেহেতু ফেল করেছে, ভারতের চারদিকে সবই শত্রু, সেই ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে ডাইরেক্ট কাজ করবেন। যে কোনো সরকার আসবে বাংলাদেশে, সেই সরকারের সাথে কাজ করবে। যেহেতু ওখানে চীন আছে, ওখানে মায়ানমার আছে, ওই অঞ্চলে বাংলাদেশের সাথে ডাইরেক্ট কাজ করবেন। এখানে ভায়া হওয়ার তো কোনো প্রয়োজন নেই, ভায়া হয়ে যাবে কেন? আর বাংলাদেশের একটা গণতান্ত্রিক সরকার আসলে সেই সরকারও তো আপনার ভারতের সাথেও কাজ করবে। ভারত তো আজকে বিচ্ছিন্ন হয়ে আছে। ভারত একতরফা ভাবে যেভাবে একটা অগণতান্ত্রিক সরকারকে এই 15 বছর সমর্থন দিয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধিতা করেছে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে ভারত। সেই কারণে ভারত কিন্তু এখন লুজার। তো ভারতও চাবে বাংলাদেশের সাথে যে সরকারে আসবে উন্নয়ন করতে। এই পতিত সরকার, ফ্যাসিস্ট সরকারের সাথে থাকবার কোনো সুযোগই নেই। তো মানে কোন আশঙ্কা কি আপনি করেন এই যে প্রচারণাগুলো হচ্ছে? কারণ ধরেন আমেরিকা তো চলে আমেরিকান ব্যুরোক্রেসির যে ধারা, সেই ধারায়, এবং ধরেন যে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে হিউম্যান রাইটস রিপোর্ট দেখেন, বা বাংলাদেশের যে দূতাবাস বা অন্যান্য মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো কি আপনি মনে করেন যে অপপ্রচার চালিয়ে সাবসাইড করা সম্ভব হবে? এই যে ইদানিং আমরা যেগুলো দেখছি, আপনি কি মনে করেন ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে কি প্রভাব? আপনি সঠিক বলেছেন যে আমেরিকা তো ওই কারো কান কথা শুনবে না। যেমন আপনি দেখেন প্রিয়া সাহা, গতবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, প্রিয়া সাহা ওই হঠাৎ করে গিয়ে ওই শেখ হাসিনার মতো ফুসকুরি বলে বসলেন যে মানে মিলিয়নস অফ হিন্দু ডিজিপিআর বা তাদেরকে হত্যা করা হচ্ছে। তো এখন ট্রাম্প তো শুনলেন, শুনে কি কোনো অ্যাকশনে গেছেন? তো এটা তো আপনার বললেই তো হবে না। এটা তো তাদের একটা যে গ্রুপ আছে, এম্বাসি আছে, তাদের অনেক ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে বাংলাদেশকে নিয়ে যারা কাজ করে, স্টেট ডিপার্টমেন্টের অনেক নথিপত্র আছে। তো সেগুলি নিয়ে তো কাজ করবে, হঠাৎ করে একদিন বললেই হবে না। ধরে নিলাম যে আপনার মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো রিলেশন আছে, তো এই একটা মিথ্যাচার করতে হবে না, সত্য জিনিসটাকে প্রচার করতে হবে। আপনি যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে যখন মিথ্যাচার করা হবে, মানে মোদি যদি একটা ইনফরমেশন মিথ্যা দেয়, সেটা যদি প্রমাণ হয় যে এটা সত্য না, তাহলে তো সেই মোদির সেই ক্রেডিবিলিটি থাকবে না সেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো আমাদের কথা হলো যে বাংলাদেশে তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। বাংলাদেশে মাইনরিটি ইস্যু নয়, বাংলাদেশে কোনো মন্দিরকে মানে ভাঙা হচ্ছে না, বরং আমি বলবো এই মুসলমান কিছু উগ্রবাদীরা এই মাজার ভাঙছে, মুসলমানদেরই মাজার ভাঙা হচ্ছে। এটাও কিন্তু এই সরকার মানে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, মানে ধর্ম প্রতিষ্ঠা সেটা ফেল করেছেন। তো সেই ক্ষেত্রে মানে এই মাজার ভাঙাটাও কিন্তু মানে আমাদের কিছু মানে আলোচনা সমালোচনা হয়েছে। তবে মন্দির কিন্তু আর পাহারা দিয়েছে,
মন্দির ভাড়া দিয়েছে। বাংলাদেশে মনে করেন যেভাবে হিন্দুরা এই যে ইসকন যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে তাদের সাথে কিন্তু আন্তর্জাতিক একটা চক্রের একটা সংযোগ আছে, এবং বিশেষ করে মোদী সরকারের সাথে। এবং এই মিথ্যা প্রপাগান্ডা কিন্তু এই ইসকন সহ অন্যান্য মৌলবাদী এই হিন্দু সংগঠনগুলি কিন্তু মোদির মাধ্যমে আমেরিকাকে মিসগাইড করবার চেষ্টা করবে। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা মানে ইগনোর করলে হবে না। কারণ তারা কিন্তু বসে থাকেনি। তারা দেখেন ভারতীয় মিডিয়াগুলি যেভাবে মিথ্যাচার করছে, আপনাদের দেখেন গতকাল না পরশুদিন দেখলাম যে চট্টগ্রামকে নিয়ে চট্টগ্রাম তাদের ভারতের অংশ নেবার জন্য তারা কিন্তু উস্কানি দিচ্ছে। তো এইগুলি এই সরকার প্রতিবাদ করছে না, প্লাস আমাদের মিডিয়াগুলি কিন্তু প্রতিবাদ করছে না। আমাদের বাংলাদেশি মিডিয়া মানে উচিত ছিল এই ভারতীয় মিডিয়াগুলি বর্জন করে এবং তাদের নিন্দা জ্ঞাপন করা, এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও করা উচিত ছিল। তো এগুলি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটাকে শুধু স্বাভাবিকভাবে নিলে হবে না। এই জঙ্গি সংগঠনগুলি, যেটা নাকি হিন্দু জঙ্গি সংগঠনগুলির সাথে মোদির সাথে এবং আমাদের আমেরিকার অনেকের সাথে যোগাযোগ আছে, এটা কিন্তু মানে আমাদের ভুললে চলবে না এবং ইগনোর করা যাবে না। আমাদের সচেতন থাকতে হবে। ধরেন গ্যাস ভাই, ধরেন আমি যতটুকু দেখি যে বাংলাদেশের মতো রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়েই বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে কথা বলা, এটা বাংলাদেশেই সম্ভব আর কি। মানে আমি আমার দেশে বাংলাদেশে আপনি জন্ম, বাংলাদেশে থাকেন থেকে আপনি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, পার্শ্ববর্তী রাষ্ট্রের উস্কানিতে চলা, পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আশ্রয় চাওয়া, এগুলো তো আসলে মানে ঠিক না। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশের যে সাম্প্রদায়িক ঐতিহ্য ছিল, এটি মূলত আমি বলবো যে হাসিনাইটা ধ্বংস করছে। এবং হাসিনার আমলে কিন্তু যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যেটি, তারা বেশ কয়েকটা আলোচনায়, কনভেনশনে তারা কিন্তু আওয়ামী লীগকে দোষারোপ করেছে। আওয়ামী লীগ কিভাবে তাদেরকে দখল করছে, আওয়ামী লীগ কিভাবে তাদেরকে ব্যবহার করছে। তো এখন আমরা বোঝা যায় যে এটি রাজনৈতিক প্রপাগান্ডা, এবং ওদের যে পুরাতন ফাইল বা পুরাতন দলিল বের করলেই আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্লিয়ার হবে যে না। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে দেখেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এই দেশে না, বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু স্টেট ডিপার্টমেন্টে এবং মার্কিন প্রশাসনে বহুবার তারা অভিযোগ করেছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, প্লাস বাংলাদেশের যে গার্মেন্টস, সেই গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করার জন্য এই কংগ্রেসে তারা অভিযোগ এনেছিল যে চাইল্ড লেবার, মানে শিশু শ্রম দিয়ে গার্মেন্টস মানে পরিচালনা করা হয়। তো সেক্ষেত্রে মানে এই পোশাকটা আমেরিকানটা পরবে না, যেহেতু শিশু শ্রম সেখানে আছে। এটা নিয়ে একটা হিয়ারিং হয়েছিল কংগ্রেসে। জোসেফ ক্রাউলি আমাদের কংগ্রেশনাল ককাসের তখন চেয়ারম্যান ছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম। সেই হিয়ারিং এ আমরা অনেকে গিয়েছিলাম। আমাদের নিউ ইয়র্ক থেকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা গিয়েছিলেন, এবং ইন্ডিয়ান এবং অন্যান্য ইন্টেলেকচুয়াল গ্রুপের তারা মানে প্যানেল ডিসকাশন তারা করেছেন। সেক্ষেত্রে তারা ডকুমেন্ট বাংলাদেশ থেকে তাকে ছবি তুলে, মানে শিশুরা যে ইট ভাঙছে সেই ছবি তুলে তারা সেখানে উপস্থাপন করেছিল, এবং আমরা সেটা প্রতিবাদ করে এবং একবার না বহুবার বাংলাদেশের জঙ্গি হামলা হচ্ছে এগুলি কংগ্রেসে তারা এনেছে। এগুলি কিন্তু বাংলাদেশের সরকার মানে এই অন্তর্বর্তী সরকার জানে কিনা, বা বাংলাদেশের মানুষ জানে কিনা, বা সাংবাদিকরাও জানে কিনা আমি জানি না, এই ঘটনা কিন্তু ঘটছে। অতএব আমাদের বসে থাকলে চলবে না। আমাদের এই সমস্ত এই যারা নাকি বাংলাদেশ বিরোধী মানে মিথ্যা প্রচারণা চালায় তাদেরকে শনাক্ত করতে হবে, তাদের ব্যাপারে আমাদের খোঁজখবর নিয়ে আমাদের আগে ভাগেই তাদের এই ভিডিওগুলি আমাদের এই কিন্তু বিভিন্ন এজেন্সিকে পাঠাতে হবে, কারণ তারা কিন্তু অর্গানাইজ। আমি একবার কংগ্রেশনাল কংগ্রেসের টিম হিসেবে বাংলাদেশে গিয়েছিলাম কয়েকবার। তার মধ্যে একবার আমি দেখেছি এক কংগ্রেসম্যান শেখ হাসিনার সাথে আমরা গিয়েছিলাম তার সাথে সাক্ষাৎ করতে। তো সে যেভাবে শেখ হাসিনা মানে বিএনপির বিরুদ্ধে মানে ভিডিও করে, সিডি করে এবং বই প্রকাশ করে যেভাবে এই কংগ্রেসম্যান বেঞ্জামিন গিলম্যানের কাছে তিনি হস্তান্তর করলেন, তাতে কিন্তু মানে আমাদের লোক অথবা আমাদের বিএনপি বা অন্যান্য বিরোধী দল কিন্তু এইভাবে অর্গানাইজ না। আমাদের আরো অর্গানাইজ হতে হবে, কারণ বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত চলছে। গ্যাস ভাই, ভেরি আনফর্চুনেট যে বিএনপি ধরেন প্রচারণায়ও পিছিয়ে প্রপাগান্ডায়ও পিছিয়ে আর কি। অর্থাৎ তারা কিছুই করতে পারে না, অর্থাৎ সত্য বিষয়টাও তুলে ধরতে পারে না, প্রপাগান্ডাও চালাইতে পারে না। আওয়ামী লীগ তো ধরেন প্রপাগান্ডা মাস্টার, মধ্যে তারা ধরেন সাদাকে কালো বানাই দিতে পারে এমন একটা অবস্থা। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যেভাবে মনে করেন বাংলাদেশের এই অনেক খবর মানে ডকুমেন্ট সহ যে প্রচার করছেন,
আমাদের যেটা বলছেন মিডিয়া সেল নাই বিএনপির, আমি একটা উদাহরণ দিই। সেটা হলো দেখেন হাওয়া ভবনের বিরুদ্ধে যেভাবে প্রচারণাটা করা হলো, অথচ দেখেন এই হাওয়া ভবনে 111 সরকার তারেক রহমানের বিরুদ্ধে একটি সাক্ষী পেল না যে তাকে তার সাথে ব্যবসা করেছে, তাকে টাকা দিয়েছে। হ্যাঁ, কিন্তু গ্যাস ভাই আমি এই বিষয়টা নিয়ে আমি কাজ করেছি, আমি আমার এই চ্যানেলে অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে। তখন হাওয়া ভবনে তারেক রহমান সাহেব সহ মোট 25 জন ছিলেন, মানে উনি তারেক রহমান সাহেব হচ্ছেন বস, ওনার আন্ডারে আরো 24 জন। তো আওয়ামী লীগের এই যে মানে 2009 থেকে 2024 এই সময়টা পর্যন্ত তারেক রহমান সাহেব ছাড়া আর কারো বিরুদ্ধে একটা মামলা হয়নি। হ্যাঁ, একটা মামলা হয়নি। ভবন কেন্দ্রিক যদি দুর্নীতির কথা যদি আপনি বলেন, তো এই 24 জন তো এখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা, তাই না? বিভিন্ন পর্যায়ে একজনের নামেও কোনো মামলা নাই, এবং মানি লন্ডারিং নামে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় সেটি হচ্ছে $5,000 একটা সাপ্লিমেন্টারি কার্ডের ক্রেডিট কার্ডের $5,000 একটা সাপ্লিমেন্টারি কার্ড। এটা তো তারেক সাহেবের ক্রেডিট কার্ড, তারেক সাহেবের না, আরেকজনের ক্রেডিট কার্ড। সে ক্রেডিট কার্ড থেকে তিনি $5,000 বোধহয় খরচ করছিলেন বা কাউকে কিছু কিনে দিয়েছিলেন, হোয়াটএভার। তো এখন ধরেন $5,000 তো আসলে আমাদের এখন বোধহয় বাংলাদেশে, তখন বোধহয় $10,000 পর্যন্ত ইয়ারলি খরচ করা যাইত, মানে বিদেশি ডলার। এখন বোধহয় এটা বেড়ে $12,000 বা কত হয়েছে এরকম। তো ধরেন মূল কথা হচ্ছে যে আপনি মুখে মুখে অভিযোগ করছেন, রাজনৈতিক ভাবে একে ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু প্রামাণ্য কোনো কিছু আমরা গত 16 বছরে পাইনি, যেমনটি আপনি বলছিলেন গিয়াস ভাই। না, কিন্তু একটা জিনিস বলি, দেখেন যে সবাই কিন্তু হাওয়া ভবনের ব্যাপার কি জানে, হাওয়া ভবন কত মানে কত দুর্নীতি হয়েছে। যেটা আপনি বললেন যে শেখ হাসিনা তার চাকর যদি 400 কোটি টাকা মালিক হয়, তাহলে তার বসরা কত হাজার কোটি টাকা মালিক। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে 24 জনের মধ্যে কারো নামে মামলা নেই, শুধু একজনের নামে মামলা, তাও কি মামলা? ওই ক্রেডিট কার্ড, আরেকজনের ক্রেডিট কার্ড, সেটা কোনো মামলাই না। আচ্ছা, এখন শেখ হাসিনার বিরুদ্ধে দেখেন 111 সময় বিজনেসম্যানরা বললো আমরা টাকা দিয়েছি, বিপিসি টাকা দিয়েছি, ওই কত 13টা মামলা হয়েছে। তো তারেক রহমান নামে কিন্তু কোনো মামলা 111 দিতে পারে নাই। কি মামলা দিয়েছে? নাথিং। আপনার পরে গ্রেনেড হামলা মামলা দিল আওয়ামী লীগ সরকার। এখন এই শেখ হাসিনাই কিন্তু বলেছিল, আমি তখন বাংলাদেশে গিয়েছিলাম, যে 12,000 কোটি টাকা তারেক রহমান পাচার করেছে মালয়েশিয়াতে। দেখেন এই যে প্রোপাগান্ডাটা টিভিতে এসে মানে তারা বলছে, এবং টিভির টকশোতে বলছে, কিন্তু বিএনপি কিন্তু বাধা দেয় নাই, মামলা করে নাই। তাহলে এই যে অবাধ স্বাধীনতা মিথ্যাচারের, তাহলে সেই 12,000 টাকা গেল কোথায়? এই যে ভুয়া কথাবার্তা যে বলে মানে বিএনপিকে যেভাবে মানে পচাবার চেষ্টা করেছিল, কিন্তু জনগণ কিন্তু সচেতন। দেখেন 96-এ জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একসাথে সরকার পতন ঘটিয়ে যে বিএনপি কিন্তু পালিয়ে যায় নাই, মানে নির্বাচন করে 116টা আসন পেয়েছিলেন। অতএব বিএনপি, জনগণ জানে যে বিএনপি কি। আপনি এবারও দেখেন এই যে গত নির্বাচনে আমাদের দেশ নায়ক তারেক রহমান কি বলেছেন? জনগণকে বলেছেন যে আপনারা ভোটে যাবেন না, এই পাতানো নির্বাচনে যাবেন না। যায় নাই, কোনো ভোট কিন্তু মানুষ দেখে নেই, কুকুর ছাড়া। তো জনগণকে কিন্তু ঐক্যবদ্ধ করতে পেরেছেন আমাদের বিএনপি, এবং আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে যে তিনি। তবে হ্যাঁ, ওটা ঠিক আছে, কিন্তু ধরেন বর্তমান সময় যে প্রচারণা এবং প্রোপাগান্ডার যে যুগ, মানে সোশ্যাল মিডিয়ার যে যুগ বা অনলাইনের যে যুগ, সেই যুগে কিন্তু বিএনপি অনেক পিছিয়ে আছে, এটি আমি বলবো। আমরা যেটা আলোচনা করছিলাম হাওয়া ভবন কেন্দ্রিক যে বক্তব্য, সেটি নিয়েও বিএনপির কোনো প্রচারণা নাই বা কাউন্টার কোনো বক্তব্য নেই। এবং আরেকটা বিষয় আমি বলি, ওই যে আপনার বলে না যে খাম্বা লিমিটেড, যে খাম্বা নিয়ে অনেক কথা বলে, খাম্বার কাহিনী যে কি জানেন? দেখেন যে বর্তমান সময়ে এই যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়, তার বোধহয় 1000 কত মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট হয়, কারণ এটা সঞ্চালন লাইন নাই। বিএনপি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার সাথে সাথে এটা সঞ্চালন লাইনটা তৈরি করছিল। যে আপনি তো জানেন এটা অনেক সময় সাপেক্ষ কাজ, যে ইলেকট্রিক পোলগুলো বসানো, তার টানা, সবকিছু, এই কাজটা শুরু হয়েছিল, কিন্তু এর মধ্যে বিএনপি ক্ষমতা থেকে চলে গেছে। তো এখন ধরেন তারা দেখছে যে বেশ ধরেন কয়েকশো বৈদ্যুতিক পোল বা খাম্বা পোতা আছে। তো এইটাকে দেখেন কত ভাবে আওয়ামী লীগ ব্যবহার করলো, কিন্তু বিএনপির কাছ থেকে আপনি কোনো কাউন্টার ন্যারেশন পাবেন না। সো এই হচ্ছে যে এই জায়গাটা, এবং আমি মনে করি যে বিএনপির এই জায়গাটায় আর একটু
মানে সচেতন হওয়া দরকার। বিএনপি সাংবাদিকদের মানে যে তৈরি করতে পারেনি, সাংবাদিকদের সাথে আমার মনে হয় সুসম্পর্ক রাখা উচিত। 90% 80% সাংবাদিক হলো আপনার আওয়ামী ঘরানার। মানে সুসম্পর্ক মানে কি, আপনি ভাই আপনার রিয়েল বক্তব্যটা তো তুলে ধরবেন, রিয়েল বক্তব্যটা তো তুলে ধরতে হবে। তো তাহলে গ্যাসবাম অনুষ্ঠানের শেষ দিকে আপনি কি মনে করছেন যে তাহলে ট্রাম্পের নতুন যে প্রেসিডেন্সি, এই প্রেসিডেন্সিতে প্রোপাগান্ডা যতই চলুক আপনি তেমন কোনো আশঙ্কা দেখছেন না? অবশ্যই না। আমরা এই নির্বাচনে আরেকটি আমরা শোডাউন করতে পেরেছি, সেটা হলো মুসলিম ভোট ম্যাটার্স। আপনারা জানেন যে কোনো সরকারি কোনো প্রেসিডেন্ট এইভাবে নির্বাচনের পরে মুসলমানদের প্রশংসা করেননি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে বলছেন যে মুসলিম ভোট ম্যাটার্স, ধন্যবাদ দিয়েছেন, আরব ভোটকে ধন্যবাদ দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা একটা নব জাগরণ সৃষ্টি হয়েছে এই আমেরিকাতে মুসলমানদের, এবং আমরা মনে করি যে ঐক্যবদ্ধভাবে আমরা যদি দেশে কাজ করতে পারি আমরা সঠিক এবং সত্য তথ্য আমরা সরবরাহ করতে পারবো। আমরা চাই বাংলাদেশ উন্নয়ন হোক, বাংলাদেশে গণতান্ত্রিক একটি পরিবেশ থাকুক, যাতে বিশ্বের প্রবাসীরা এবং অন্যান্য বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এবং আমরা আশাবাদী যে এই সরকার অচিরেই একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করবেন এবং বাংলাদেশের জনগণের যে অধিকার, স্বাধীনতার যে চেতনার যে মূল মন্ত্র, যে ভোটের অধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র, সেটা ফিরে পাবে। এবং জনাব গিয়াস আহমেদ, আমি চাই যে আপনি যেহেতু অনেক সংগঠনের সঙ্গে যুক্ত, আপনি যতগুলো সংগঠনের সঙ্গে যুক্ত বা আপনার কার্যক্রম বললে অনুষ্ঠানের অর্ধেক শেষ হয়ে যাবে আজকে, তো আপনার ডক্টর ইউনূস সরকারের কাছে প্রবাসীদের জন্য কি করা যেতে পারে কিছু সুনির্দিষ্ট বিষয় আপনারা উত্থাপন করবেন এবং চেষ্টা করবেন যে উনি যতটুকু সম্ভব হয় যেন কিছু পদক্ষেপ উনি যেন শুরু করতে পারে আর কি। আরেকটি তথ্য আপনাকে দিই, সেটা হলো যে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ABCCI আমরা বাংলাদেশে ডিসেম্বরের 23 তারিখে শেরাটন হোটেলে একটি সেমিনার করছি বাংলাদেশিদের ব্যবসায়ীদের নিয়ে। সেখানে আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা নিমন্ত্রণ জানাবো এবং অন্যান্য উপদেষ্টাদের এবং বিভিন্ন ব্যবসায়ীদেরকে, ব্যবসায়িক সংগঠনদেরকে এবং বাংলাদেশ আমেরিকান অ্যাম্বাসিডারকে জানাবো। সেখানে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো এবং আমরা যে $1 লক্ষ কথা বলছি সেখানেও আমরা নিয়ে যাব এবং আশা করি আমাদের যে ঘোষণাটা সেটা ডক্টর ইউনূস সাহেব নিউ ইয়র্কে না নিলেও আমরা বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারবো। তবে আমাদের দাবি যেটা বলছে নির্দিষ্ট করে আমি বলবো যে আমাদের যে 10% প্রবাসীদের একটা জায়গা করবার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করা, সেটা সংবিধান পরিবর্তনের মাধ্যমে, এবং যাদের ডুয়াল সিটিজেন আছে তাদেরকেও বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে এবং সংসদে তাদের কাজ করবার, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবার ব্যবস্থা করার সুব্যবস্থা তারা করবেন। আমি আশা করি আপনাদের ইতিবাচক চিন্তা আপনারা তুলে ধরবেন এবং পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন প্রেসিডেন্সি নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে, সেই ব্যাপারেও জনাব গিয়াস আহমেদ আপনি এবং আপনার বন্ধুরা, আপনার সংগঠনগুলো মিলে কার্যকর ভূমিকা রাখবেন। কারণ বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার, এখানে কোনো ধরনের উগ্রবাদকে আমরা কখনো সমর্থন করি না বা প্রশ্রয় দেব না। তো হাসিনার উস্কানিতে কোনো দল বা কোনো বিশেষ মহল যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সেটিও নিশ্চয়ই আমরা হতে দেব না ইনশাল্লাহ। তো গিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বাংলাদেশের নাগরিক যারা প্রবাসে আছেন তাদের যে ভূমিকা, সেই ভূমিকার কিন্তু কার্যকর কোনো মূল্যায়ন হচ্ছে না। গিয়াস আহমেদ বলছেন যে সংসদের প্রতিনিধিত্বের কথা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো বলেছে, কিন্তু কার্যকর কিছু হয় নাই। প্রবাসীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি আছে। বিশেষত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমরা একটা আলোচনা করতে চাই, যেখানে ধরেন কোম্পানিগুলো শ্রমিকদের যাওয়া আসার ব্যয় নির্বাহ করে। শ্রমিকরা বাংলাদেশ থেকে যাওয়ার কথা ফ্রি, সেখানে তাদের কাছ থেকে 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়। তো সেই জায়গাগুলো আসলে বন্ধ এখনই কার্যকর সময়। কারণ রাজনৈতিক সরকার যখনই আসে, যেই রাজনৈতিক সরকারই আসুক, নানা ধরনের সুবিধাভোগী লোক, নানা ধরনের দুর্বৃত্ত রাজনৈতিক আশ্রয় ঢুকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। তো অন্তর্বর্তীকালীন সরকার আশা করি দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, একটি রোডম্যাপ দেবেন। পাশাপাশি যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, প্রবাসীদের জন্য, যেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা দরকার,
যে সিদ্ধান্তগুলো গ্রহণে রাজনৈতিক সরকারের মধ্যে এক ধরনের ইতস্তত ভাবে তৈরি হয় বা বিব্রত ভাবে তৈরি হয়, সেই জায়গাগুলো তারা সমাধান করে দিয়ে যাবেন, এটি আমরা প্রত্যাশা করি। 100 দিনের যে মূল্যায়ন সেটি খুব বেশি আশানুরূপ নয়। নানা ধরনের বিতর্কিত সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত এবং অত্যন্ত ধীর গতি এই বিপ্লবকে আসলে ব্যর্থ করে দিচ্ছে কিনা, এটি নিয়ে অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। আমরাও এই প্রশ্নই রাখছি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটের চোখ রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।